এই গাইস, তো এখন আমরা কথা বলবো আমার একটা ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার যে অ্যানিমেল সিনেমাটাকে রিভিউ করেনি, সে নিজের মতো করে অ্যানালাইজ করেছে এবং তার অ্যানালিসিসে কী কী প্রবলেম ছিল সেগুলো নিয়ে কথা বলবো। তো হাই, আমি ধ্রুব, ওয়েলকাম টু দ্য রিভিউজ, লেটস স্টার্ট। তো ধ্রুব রাঠের একটা অ্যানিমেল নিয়ে ভিডিও সে বার করেছে এবং ধ্রুব রাঠি সত্যি বলছি আমার খুব একটা কাছের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার। তার কাজ আমি খুব ফলো করি এবং সেটা থেকে ইন্সপায়ার হয়ে ফিউচারে হয়তো ওই ধরনের চ্যানেল আমি একটু পরে খুলতে পারি, কারণ আমার ওই জনরা এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট জনরাটা খুব ভালো লাগে। আমি নিজে একটু ওই নার্ড টাইপের, তাই মানে ধ্রুব রাঠি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার খুবই পছন্দের। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার মনে হয় সে নিজের জনরাতে খুব ভালো হলেও, নিজের কাজে খুব ভালো হলেও তো সিনেমা বা সিরিজ রিভিউ করা উচিত নয়। আগে হয়তো বলতাম না, অ্যানিমেলের রিভিউটার পরেই বলছি। তার অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম হচ্ছে যে ধ্রুব রাঠে একটা এন্টারটেনমেন্ট তো অনেকজনে দিয়েই দিয়েছে তার ফ্যানরা, যে যেহেতু তার চারিদিকে নলেজ বেশি বলে সে যেটা বলবে সেটা ঠিক। কিন্তু যারা ধ্রুব রাঠে সত্যি ভিডিও ফলো করেন তারা জানেন সে শেখায় স্বতন্ত্র চিন্তা, নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করো এবং কাউকে অন্ধবিশ্বাস করো না। সেম গোজ টু অ্যাজ এ ফ্যান অফ ধ্রুব রাঠে আমি তাকে লজিক্যালি তার মানে ভিডিওটা দেখেছি এবং কী কী ভুল সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্টে যদি বলি যে ধ্রুব রাঠের সিনেমাটা মানে একটা স্ট্রম্যান ফ্যালাসি ইউজ করেছে। কি করে? যে ও লজিকটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে সরিয়ে দিয়েছে আসল মুদ্রা থেকে। ও সিনেমা নিয়ে অ্যানালিসিস করতে পারতো, কিন্তু সিনেমাটা নিয়েও অ্যানালিসিস করেনি। ও করেছে সেখানে একটা তার ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো কী করছে, তার মধ্যে কী বাক্যালাপ হচ্ছে, কী মিসোজিনি চলছে, কেন গোর সিনেমা খারাপ, কেন রক্ত দেখানো হয় যে সিনেমাগুলোতে সেগুলো খারাপ, কেন এই রক্ত দেখানো বা মারপিট সিনেমাগুলো বাচ্চাদের ওপর কী করে ইফেক্ট করে সেইগুলো নিয়ে তার প্রধান বক্তব্য। কেন রেপিসদের মেন্টালিটি মার্ডারারদের থেকে আলাদা হয়। বক্তব্যগুলো কিন্তু ভুল নয়, সমস্যা হচ্ছে বললাম না স্ট্রম্যান ফ্যালাসি, যে মূল বক্তব্যের সাথে কিন্তু এই লজিকগুলোর কোনো কাজ নেই। অ্যানিমাল সিনেমাটার রিভিউয়ের সাথে বা একটা সিনেমা দেখার সাথে, আর্ট দেখার সাথে তার এই কোট আনকট লজিকগুলোর কিন্তু কোনো রিলেশন নেই। সে একটা ভেগ মানে পুতুলের মতো তৈরি করে লজিকগুলো তার দিকে ছুঁড়ে মারছে। সে কাকে কানেক্ট করে কথা বলছে, সে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে পার্সোনালি কেমন তার উপর বিচার করে সিনেমাটাকেও বিচার করতে লেগেছে। এই জায়গাতে আমি সহমত নয়, একবারই সহমত নয়। শুধু ধ্রুব রাঠি নয়, যারা পার্সোনালিটি বিচার করে আর্ট ভার্সেস আর্টিস্টকে সরাতে পারে না তাদের সাথে আমার একবারই সহমত থাকে না কখনোই। তার প্রধান আমি বলছি, ফেসবুকে অনেকজন আর্ট আর আর্টিস্টকে কি মানে বাজেভাবে কানেক্ট করে সেটাই। মানে ধরুন রবীন্দ্রনাথ পড়ছে, রবীন্দ্রনাথ পড়ার সময় বলছে রবীন্দ্রনাথ পড়ে কী হবে, তার সাথে তার বৌদির সম্পর্ক ছিল। হোয়াট এভার রবীন্দ্রনাথের পার্সোনাল জীবনে কী ছিল কী নেই, রঞ্জন বন্দ্যোপাধ্যায় কী লিখেছে সেসব নিয়ে আমি বিন্দুমাত্র কৌতূহল নয়। প্রবলেম মানে মেন মুদ্রা হচ্ছে রবীন্দ্রনাথের লেখাপড়া, তার সাথে তার সেক্সুয়ালিটি কী ছিল, সে কি ভাবতো বাড়িতে, তার প্রেমিকা কে ছিল, সেটা ইম্পর্টেন্ট নয়কো একটা লিটারেচারে পড়ার সময়। জে কে রাউলিং যে হ্যারি পটার লিখেছে সে ট্রান্সফোবিক, পরে ওর অনেক ট্রান্সফোবিক মন্তব্য শুনেছেন, ট্রান্সজেন্ডারদের হেট্রেড দেওয়ার মতো তার মন্তব্যগুলো। কিন্তু সেখান থেকে কি আমার ছোটোবেলার হ্যারি পটার আমার কাছে আর হ্যারি পটার থাকবে না? সত্যি বলতে যখন এই ট্রান্সফোবিকটা আমি শুনেছিলাম তখন কিন্তু হ্যারি পটারকে আমার অতটা মনে হচ্ছিলো যে আমি আর জে কে রাউলিংয়ের লেখা বা কোনো কিছু দেখতে পারবো না। কিন্তু স্টিল আমার কানেকশনটা হ্যারি পটারের সাথে যাচ্ছিল না। একটু বড় হওয়ার পর, ম্যাচিওর হওয়ার পর বুঝতে পারলাম যে আর্টের সাথে আর্টিস্টের অনেক তফাৎ। হ্যারি পটার আমাকে ছোটোবেলা থেকে অনেক কিছু শিখিয়েছে, আমার প্রচুর বন্ধুকে শিখিয়েছে। বন্ধুত্ব, ভালোবাসা, খারাপ টাইমে সবসময় একটা মোমবাতির মতো লাইট নিয়ে ধরা। আমাদের ওখান থেকে কত ইউনিক ডবির মতো ক্যারেক্টার পেয়েছি, হ্যাগ্রিডের মতো ক্যারেক্টার পেয়েছি, ডাম্বলডোরের মতো কমপ্লেক্স ক্যারেক্টার পেয়েছি। এত সুন্দর মানে আমরা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড দেখেছি, সেখানে ডিফারেন্ট ক্রিয়েচার দেখেছি। এত কিছু জাস্ট ওর ট্রান্সফোবিক একটা মন্তব্যের জন্য ভুলে যাবে আমি কখনোই না। মেবি আমার পছন্দ না জে কে রাউলিংকে অ্যাজ এ পার্সন, কিন্তু আমার তার কাজকে খুব বেশি পছন্দ, তার রাইটিংকে খুব বেশি পছন্দ, কারণ সে আমার ছোটোবেলাকে ওইভাবে স্ট্রাকচারাইজ করেছে। আমার শরৎচন্দ্রকেও পছন্দ না অ্যাজ এ পার্সন হিসেবে, কারণ সে শিবরাম চক্রবর্তীর সাথে যেটা করেছিল সেটা খুবই খারাপ। যদি না জানেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিবরাম চক্রবর্তীর সাথে কী করেছিল, একবার গুগলে গিয়ে সার্চ করে নিন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়তো প্রচুর ফেভারিট রাইটার, আমারও খুব পছন্দের একজন রাইটার, কিন্তু অ্যাজ এ মানুষ আমার শরৎচন্দ্রের প্রতি একটুও ভক্তি নেই। সত্যি বলছি, এক ফোঁটা ভক্তি নেই। আর যেটা বললাম সেটা হয়তো পরে একটা ভিডিওতে যদি না জেনে থাকেন আমি বানাতে পারি, বা গুগলে সার্চ করে পড়ে নিতে পারেন যে কী করেছিল শিবরাম চক্রবর্তীর সাথে। এরপর আসছে ভাবুন শ্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বার করেছে। শ্রডিঞ্জার ক্যাট এক্সপেরিমেন্ট ছিল যেখান থেকে কোয়ান্টাম মেকানিক্সে প্রচুর কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু শ্রডিঞ্জার একটা পিডোফাইল রেপিস্ট ছিল।
তাহলে কি শ্রডিঞ্জারের লেখাপড়া আপনি বন্ধ করে দেবেন? আপনি কোয়ান্টাম মেকানিক্সের অত অবদান করা একটা লোককে ভুলে যাবেন? আপনি বলতে পারেন যে আপনি বলতে পারেন যে পোলান্সকি ইজ এ রেপিস্ট, পিডোফাইল রেপিস্ট। সেখান থেকে কিন্তু পোলান্সকির কখনোই পিয়ানিস্ট সিনেমাটা বাজে হয়ে যায় না। আর্ট ভার্সেস আর্টিস্টকে সরাতেই হবে, কারণ একটা আর্ট ফর্ম করার সময় সবসময় আর্টিস্ট যে নিজের মস্তিষ্কে ঢেলে দিচ্ছে সেটা কোনো মানে নেই। আর একটা পয়েন্ট আছে আমার ডিফারেন্টলি এখানেতে ধ্রুব রাঠের ধ্রুব রাঠের পয়েন্ট থেকে ডিফারেন্সিয়েট করে, যে আর্টিস্ট যেটা তার যদি কোনো অন্য সত্তাও থাকে তবু কিন্তু সেই সত্তার জন্য একটা ইউনিক ফর্ম অফ আর্ট আসে, এবং ওই কারণেই আর্ট ভালো খারাপের বাইরে একটা জায়গা, এমন একটা ফিল্ড যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে কিছু নেই, পুরোটাই গ্রে। আর্টিস্টদের মেন্টালিটি যেটা বা তাদের মেন্টাল ডাইমেনশনটা অন্যরকম। এবার আমি কথা বলছি সারা কেন বলে একটা ব্রিটিশ প্লে রাইট ছিল, অ্যাভান্ট গ্রেট প্লে রাইট, খুব 25-26 বছরে সুইসাইড করে মারা গেছিলো, ক্রনিক ক্রিজোফেনিয়াতে ভুগছিল, সারাক্ষণ ডিপ্রেশনে থাকতো। কিন্তু সে যে প্লেগুলো লিখেছে, সে যে প্লের স্ট্রাকচারগুলোকে ভেঙেছে, সেগুলো তার আগে কেউ করেনি। সে নতুন ধরনের প্লের থিয়েটার করা, নাটক করার একটা স্ট্রাকচারকে আবিষ্কার করে গেছে। কিন্তু সেটা কেন হয়েছে? সে যদি নর্মাল আমাদের মতো হতো কখনই হতো না। তার ডিপ্রেশন, তার যে প্রবলেমগুলো, মেন্টাল ট্রমাগুলো, সেখান থেকেই সব কিছু জন্ম হয়েছে। আমি কিন্তু রোম্যান্টিসাইজ করছি না তার প্রবলেম নিয়ে, তার ডিপ্রেশন নিয়ে, সে কেন এরকম ছিল, আমাকেও এরকম হতে হবে, আমি ভ্যান গগের কান কাটাকে বা ভ্যান গগের মেন্টাল ইলনেসকে নিয়ে আমি রোম্যান্টিসাইজ করছি না। আমি বলছি সারা কেন 448 সাইকোসিস, যে তার লাস্ট প্লে, তার সারা কেনের লেখা লাস্ট নাটক হচ্ছে 448 সাইকোসিস। সারা কেন সকাল 4:48 তার ঘুম ভেঙে যেত, এবং 448 সাইকোসিসে আছেই তার কি গল্প, যে সে রিয়ালিটি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, তার রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন হচ্ছে তার সংযোগ, এবং সেখানে তার যৌন চাহিদা, সেখানে তার উত্তেজনা, সেখানে তার কষ্ট, যন্ত্রণা, মানুষের সাথে তার কানেকশন, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় 448 সাইকোসিস কখনই একটা নর্মাল মানুষের কাছ থেকে, যে মোরাল কোড মেনে চলে, যে বাবা মা যা বলে সব কিছু ঠিকঠাক করা মানুষের, যে প্রতিদিন অফিসে যায়, যে ঠিক পরিমাণ সুগার নিয়ে খায়, যে বাইরের খাবার খায় না, যে স্মোক করে না, ভয়ে ক্যান্সার হয়ে যায় বলে, এই ধরনের মানুষের কি এই 448 সাইকোসিস লেখাটা যায়? আমি বলছি না, আমি সাপোর্ট করছি না যে ওটা লেখার জন্য ওইরকমই করতে হবে, তোমাকে সিনেমা বানানোর জন্য তোমাকে স্মোকই করতে হবে, ড্রিঙ্কই করতে হবে। আমি বলছি এক একটা পার্সোনালিটি এক একটা আর্ট ফর্মের যোগান দেয়। এই কারণেই প্রত্যেকটা আর্টিস্ট নিজের মতো আলাদা, এবং আর্টিস্ট ভালো খারাপের ঊর্ধ্বে হতে পারে, পার্সন হিসেবে বাজে, কিন্তু অ্যাজ এ আর্ট সে বানাচ্ছে, সে কোনো একটা স্ট্রাকচারাল ফর্ম বানাচ্ছে, সেটা তার ঊর্ধ্বে। ধ্রুব রাঠে একটা ভিডিও ইউজ করেছে আমির খানের, খুব পুরনো ভিডিও, এবং প্রচুর জন ইউজ করছে ভিডিওটাকে, যে আমির খান বলছে যে খুব কমা যারা নিম্নমানের ডিরেক্টর, তারা সেক্সকে আর ভায়োলেন্সকে একটা ওয়েপন হিসেবে ইউজ করে সিনেমা হিট করানোর জন্য। আমির খান ভুল নয়, আমি খুব আমির খানের ভক্ত, এবং আমি বলছি আমির খান ভুল কথা বলেনি। কিন্তু আমির খান কখন বলেছে? বহু বছর আগে, ওর যে আপনি ইন্টারভিউটা দেখছেন বা যে ক্লিপটা দেখছেন, সেটা অনেক আগে বলেছে। ও যখন বলছে তখন বলিউড কি করতো জানেন? একটা ঘুষি মারছে, দেওয়ালটা ভেঙে যাচ্ছে, এবং সেটার জন্য কোনো আলাদা করে আপনাকে বিশ্বাস করানোর কোনো তাগিদ নেই, জাস্ট মারছে, ভেঙে যাচ্ছে, ডাইরেক্ট কিছু কপি করে নিচ্ছে, একটা পা দিচ্ছে, ধুলো ফুলো উঠছে, একটা মহিলাকে হাত দুটো বেঁধে দেওয়া হচ্ছে, কাপড়টাকে খুলে নেওয়া হচ্ছে, এরকম করে একটা ভিলেন এরকম করে জিভ বার করে লাল ফেলছে। এই জিনিসগুলোকে আমির খান তখনকার টাইমেতে প্রবলেমেটিক বলেছিল। তখন বলেছিল যে ভায়োলেন্স, ওই উল্টোপাল্টা ভায়োলেন্স, র্যান্ডাম মারপিট করছে, একটা হাতুড়ি নিয়ে গিয়ে 12-14 জনকে এরকম ছুটে ছুটে মারছে, চিল্লাচ্ছে, এই জিনিসগুলোকে আমির খান কিন্তু কটাক্ষ করেছিল। রিসেন্ট টাইমে দাঁড়িয়ে কখনোই এই সিনেমাগুলোকে আমি আমির খানকে তো কোনো মন্তব্য করতে শুনিনি। মন্তব্য আরও কয়েকজন করেছে, তাদেরগুলোকে কেন ধ্রুব রাঠে দেখালো না আমি জানি না। সে অনুরাগ কাশ্যপের নাম নিয়েছে, অনুরাগ কাশ্যপও তো মন্তব্য করেছে, তার ফ্যান্সদের কাছে অনুরোধ করেছে যে তুমি অ্যানিমে না পছন্দ করতে পারো, তুমি ক্রিটিসাইজ করতে পারো, কিন্তু তুমি ব্যান করার কথা বলো না, কারণ কোনো সেন্সিবল মানুষ কোনো আর্ট ফর্মকে এবং সিনেমাকে ব্যান করার কথা বলবে না, ক্যান্সার বলবে না, কারণ দ্যাটস অলসো এ ভিউ পয়েন্ট অফ অ্যান আর্টিস্ট। আর মনোজ বাজপেয়ীর ইন্টারভিউটা শুনবেন, কবির সিংয়ের পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল কবির সিং নিয়ে, সে বলেছিল কবির সিংকে নিয়ে তুমি ক্রিটিসাইজ করতে পারো, কিন্তু কখনোই কবির সিংকে তুমি বলতে পারবে না যে ওকে ব্যান করা উচিত, কারণ তোমার ভিউ পয়েন্টের সাথে যখন কিছু লোক মিলবে না, যারা তোমার সিনেমা ভালো লাগা সিনেমাকে বলবে বয়কট করতে, এবং তোমারও সেটা পছন্দ হবে না, তাহলে তুমি যদি ওদের সিনেমাকে বয়কট করো, তোমার সিনেমা কিন্তু ওরা বয়কট করতে আসবে। ওই কারণে আর্ট ফর্মের জায়গাতে এই পলিটিক্স, এই মোরাল পলিসিংগুলো আমাদের না করাই উচিত। আমি বলছি না যে অ্যানিমাল খুব সুপিরিয়ার সিনেমা, অ্যানিমাল বিলো এভারেজ সিনেমা, অবভিয়াসলি ফ্রেশ সিনেমা, যেটা আমি মানি।
আমার একটা জিনিস মনে হয় যে ফ্রেশ আর কোয়ালিটি অফ সিনেমা দুটো ডিফারেন্ট। টমেটো মিটারেতে কিন্তু আমি প্রচুর পরে বুঝেছিলাম টমেটো মিটারে কিন্তু যে ফ্রেশনেস র্যাঙ্কিংটা আছে দেখবেন, সেটা ক্রিটিক্সরা দেয় সিনেমাটা কতটা নতুনত্ব, ভালো না। তাই জন্য বিক্রমের থেকে কিন্তু লিওর বেশি ফ্রেশনেস রেটিং বেশি টমেটো মিটারে। বিক্রম ইজ এ বেটার সিনেমা ওভারঅল, কিন্তু লিও মানে লোকেশ কানাকরা যে বেশি ইউনিক, বেশি ফ্রেশ সিনেমা। বিক্রমের অনেক সিন কিন্তু হলিউড থেকে প্রচুর জায়গা থেকে ইন্সপিরেশন হোমাজ দিয়ে তৈরি করা, স্টিল মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে নেওয়া। মানে বিক্রম ইজ এ ওয়েল মেড সিনেমা, বাট এমন কিছুও নয় যে খুব ইউনিক। সেই জায়গাতে লিওর যে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো, লিওর যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু অবভিয়াসলি সেটাও একটা জায়গা থেকে নেওয়া হয়েছে, তবুও সেটার মধ্যে কিন্তু আরও বেশি ইউনিকনেস আছে। কাইথি সিনেমাটার মধ্যে কিন্তু ইউনিকনেসটা, মানে গল্পর কথা বলছি না, যেভাবে এক্সিকিউট করা হচ্ছে সেই ইউনিকনেস বা ফ্রেশনেসটা কিন্তু বেটার, বিক্রমে যেটা নেই। তার ওয়েল মেড সিনেমা মানে ফ্রেশ সিনেমা হতো, তার কোনো মানে নেই। আমার মনে হয় অ্যানিমেল ইজ এ ফ্রেশ সিনেমা বাট নট এ ওয়েল মেড সিনেমা। সেকেন্ড হাফের পর অ্যানিমেল বিভৎস ঝুলে যায়, প্রবলেমেটিক ডায়লগ আছে এবং ভাঙ্গা কয়েকটা চিপ ট্রিক প্লে করেছে যাতে কন্ট্রোভার্সি হয়, জুতো লিক করানো, ইচ্ছা করে ওই প্যাড চেঞ্জের কথাগুলো তুলেছে। তার প্রধান কারণ হচ্ছে সে জানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং কন্ট্রোভার্সি বিক্রি হয়, নেগেটিভ পাবলিসিটি বিক্রি হয়। তো সেইটা করে ইচ্ছা করে, মানে সে কি এই চিপ ট্রিকটা কেন খেলেছে, প্রভোগ করার চেষ্টা করা ক্রিটিকদেরকে, নাকি ইচ্ছা করেই এটা যে বেশি সেল হবে বলে তার সিনেমাকে, বাট হোয়াট এভার, তার নিজের মেন্টালিটি সে করেছে এটা। আপনার সিনেমাটা খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, আপনি এনজয় করতে পারেন, কিন্তু কখনোই আপনি বলতে পারেন না দিস ইজ ক্যান্সারাস। কারণ কি, এখানে তো গোর দেখানো হচ্ছে, এখানে মিসোজিনি দেখানো হচ্ছে। তাহলে তো প্রচুর এই ধরনের এক্সট্রিম সিনেমা আছে যেখানে তো গোর মিসোজিনি দেখানো হয়। ধ্রুব রাঠি যে কটা সিনেমা বলেছে তার বাইরেও একটা জনরা আছে, সে বলছে স্ল্যাশার খারাপ, সে বলছে গোর সিনেমাগুলো জাস্ট ইল মেন্টালিটির একটা উদাহরণ। আমি বলবো এই ধরনের তো রক মিউজিকে অনেকজন বলে, মানে এটা খুবই বাজে মেন্টালিটি যে তোমার যেটা বুঝতে পারো না সেটাকেই একটা ইল মেন্টালিটি বা ইল খারাপ জিনিস বলে দেওয়া। মানে আমরা অনেক সময় বলে থাকি আমাদের ধর্মের বাইরে মনে করুন অন্য কিছু, মনে করুন হিন্দু ধর্মে আমরা মানি যে গরু খাওয়া পাপ, কিন্তু মুসলিম ধর্মে তো ওটা অ্যালাউ আছে। আমার কাছে ওটা ইল মেন্টালিটি হতে পারে, কিন্তু ওর কাছে ওটা নর্মাল। ক্রিশ্চিয়ানতে সব খায় অ্যালাউ আছে, তাই হিন্দু মুসলিম দুজনাই ভাবছে ক্রিশ্চিয়ানরা পাপ করছে কারণ ওরা শুয়োরও খাচ্ছে, গরু খাচ্ছে, কিন্তু ওদের কাছে ওটা নর্মাল, ওদের কাছে কিন্তু ওটা জাস্ট ক্যাজ। সমস্যা এটাই যে আপনার কাছে যেটা অ্যাবনর্মাল, সামনের জনের কাছে এটা ক্যাজ হতেই পারে। রক মিউজিক, ডেথ মেটাল, স্যাটানকে পুজো করা হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে এই কী ধরনের মিউজিক, পাগলের মতো চিৎকার করছে, বিরাট জোরে জোরে গিটার বাজাচ্ছে, এটা মিউজিক নাকি, এটা অন্য কিছু করছে, এটা চিৎকার করছে। র্যাপকে অনেকজন আবৃত্তি বলে, অনেক মানে পণ্ডিত টাইপের যারা মানে শাস্ত্রজ্ঞ সঙ্গীত নিয়ে চর্চা করে তারা র্যাপকে মিউজিকই ভাবে না। তাহলে আপনি যেটা বুঝছেন না সেটাকে যদি আপনি বলেন না ওটা হয় না, ওটা মিথ্যে কথা। মানে গ্যালিলিও যখন আবিষ্কার করলো যে সূর্য চারদিকে পৃথিবী ঘুরছে, এই যে তথ্যগুলো যখন কোপারনিকাস আর গ্যালিলিও যখন এটাকে প্রুফ করলো যে সূর্য চারদিকে পৃথিবী ঘুরছে, পুরো চার্চের লোকগুলো তো মানতে চায়নি, না এগুলো মিথ্যা কথা বলছে। গ্যালিলিও নিশ্চয়ই কোনো ডিমন, কোনো মানে খারাপ লোক যে ভগবানের তত্ত্বগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। এই ধরনের মেন্টালিটি আমি ধ্রুব রাঠির কাছে আশা করি না, যে তার যেটা পছন্দ নয় বা সে যেটা বোঝে না সেটার জন্য সে পুরোপুরি নেগেটিভ আর্গুমেন্ট তৈরি করছে। সে বলছে স্ল্যাশার গোর এই ধরনের। তার জানা উচিত যে 1960-এও কিন্তু গোদার বলে একটা ফিল্ম মেকার এসেছিল। আমি বলছি না এইসব সিনেমার সাথে বা অ্যানিমাল সিনেমার সাথে গোদারকে তুলনা, লজিকের সাথে তুলনা করছি। গোদার 1960-এ ব্রিথলেস তৈরি করে এবং ব্রিথলেস সিনেমার যা যা রুল আছে সব ভেঙে দেয়। এবং তখন কিন্তু ফ্রেঞ্চ নিউ ওয়েভ চলে এসেছে, তখন 8.5 সিনেমা বেরিয়ে গেছে, তখন তো 400 ব্লোজ, 8.5 এই ধরনের তুখোর সিনেমা এসছে। ব্রিথলেস 1960-এ গোদার বানানোর পর পৃথিবীতে তোলপাড়। বেশিরভাগ ফিল্ম ক্রিটিক্স বলছে যে গোদার কোনো ভালো ফিল্ম মেকার নয়, কিন্তু গোদার হার মানেনি, গোদার নিজের মতো সিনেমা বানাতে লেগেছে। আমি কম্পেয়ার করছি না ভাঙ্গাকে গোদারের সাথে, আকাশ পাতাল তফাৎ। আমি বলছি যে যখনই কেউ কিছু নতুন বা চেঞ্জ করার চেষ্টা করছে, তোমার ওটা পছন্দ নাই হতেই পারে, তোমার গোদারের সিনেমা পছন্দ নাই হতে পারে, ওই টাইমে হেট করতে প্রচুর লোক। তা বলে যে সে বাজে ফিল্ম মেকার সেটা সঙ্গে বা তার সিনেমাকে ব্যান করা উচিত, এটা বলা উচিত নয়। দেখুন ফ্রেঞ্চ নিউ এক্সট্রিম বলে একটা সিনেমার জনরা আছে যেখানেতে সেক্সুয়াল ভায়োলেন্সকে খুব এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া গেছে, শক ট্রিটমেন্টের মতো নিয়ে যাওয়া গেছে, কিন্তু সেটা একটা ফর্ম অফ সিনেমা। গ্যাসপার নো, যার ইরিভার্সিবল দেখুন, যেখানে তো আন্ডারপাসের যে সিনটা, আন্ডারপাসে একটা সিন আছে দেখবেন, রেপ সিন, 15 থেকে 20 মিনিটের। আমার দেখা এখনও পর্যন্ত সব থেকে ভায়োলেন্ট অ্যান্ড ট্রমাটিক সিন। আমার ওই সিনটা দেখে এত ট্রমায় আমি ছিলাম, আমি এখনও আমার গা কাঁটা দেয় ওই সিনটার কথা ভাবলে। ওই সিনটা সব থেকে বেশি ট্রমা দেয় আমার। আর সার্বিয়ান ফিল্ম মার্টায়ার দেখেও কিন্তু ওই ট্রমাটা আসেনি, ইরিভার্সিবল দেখে যা ট্রমাটা এসছে, কারণ আমি ক্যারেক্টারটার সাথে বন্ড হয়ে গেছিলাম। এবং দ্যাটস গ্যাসপার নো। লিও ক্যারাক্স, তারপর লিও ক্যারাক্সের তো পোলা এক্স আছে, তারপর গ্র্যান্ডেলি এক্সের সিনেমা আছে, কতজন, ইভেন টেকনো হরর যে সিনেমাটা
ক্রোনেনবার্গের যে সিনেমা, সেগুলো তো একটা ডিফারেন্ট জনরা। টেক্সাস চেইনসর ম্যাসাকার, এটা তো একটা ডিফারেন্ট জনরা। এই ধরনের সিনেমা তো বানানো হয় পৃথিবীতে, নানারকম ফিল্ম মেকার আসে। এবং টাইটান যে সিনেমাটা আছে, যে সিনেমাটা আছে, টাইটান তো পাম ডিওর পেয়েছিল। তাহলে এই ধরনের সিনেমাগুলোকে কি নাকচ করে দেওয়া যায়? কখনই করা যায় না। আমার তো মনে হয় যে এই মানে জাস্ট একটা ভেবে না সিনেমাকে যেকে নাকচ করা যায়, এটা কখনো লজিক হতে পারে না। যে আমার গোর স্ল্যাশার পছন্দ নয় বলে পৃথিবীতে ঠিক। আর ধ্রুব রাঠি জাস্ট এই তর্ককে জেতার জন্য কার ইন্টারভিউ দেখাচ্ছে আরেক জায়গাতে, কঙ্গনা রানাওয়াতের কোনো আমার মনে হয় যে সি ইজ এ ফেনোমেনাল অ্যাক্ট্রেস, কিন্তু প্রবলেম হচ্ছে সে যে কথাগুলো বলে সে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কঙ্গনার কোনো সাইড নেই, কোনো মানে সে মানে এই 1 সেকেন্ড আগে এইদিকে ছিল, 2 সেকেন্ড পর ওইদিকে থাকবে। সে কোনো মানে আমার মনে হয় সাধারণ মানুষের কথা আর কঙ্গনার কথা আকাশ পাতাল তফাৎ। এবং কঙ্গনার কথা তো আমি কখনোই একটা লেজিট কথা হিসেবে ধরবো না। আর একটা সে মানে ক্রিটিকের স্ক্রিনশট দেখিয়েছে, সেটা হচ্ছে সুচারিতা ত্যাগী। এবার সুচারিতা ত্যাগীকে আমার খুব ভালো লাগতো যখন আমি প্রথম দেখতাম, কিন্তু পরে একটা বুঝতে পেরেছি সুচারিতা ত্যাগী হচ্ছে একটা এজেন্ডা বেসড ক্রিটিক। সে সিনেমা দেখে একটা প্রি কনসেপ্ট নোশন নিয়ে, তো তার সিনেমাতে এইগুলোই দেখতে হবে, তার লেভেল দরকার। আমি সুচারিতা ত্যাগীকে ডিফাইন করছি কোন ধরনের ক্রিটিক। আপনি বার্ডম্যান বলে একটা সিনেমা আছে, দেখেছেন? আলেকজান্ডার গনজালেস ইনারিতু তৈরি। যদি না দেখে থাকেন এখনই দেখুন। ওয়ান অফ দ্য মোস্ট মানে গড লেভেল ফিল্ম মেকার। এবং তার যে সিনেমা তার আগেও দেখতে পারেন, 21 গ্রামসও আছে, ভালো ভালো বার্ডম্যান আছে, রেভেনেন্ট আছে, যেটাতে লিও ডিক্যাপ্রিও ছিল। তো এই বার্ডম্যানে দেখাচ্ছে যে একটা হিরো, যে আগে বার্ডম্যান বলে একটা হলিউডের মানে সুপার হিরো রোল করতো, এখন সে তার কেরিয়ারে ডাউনে আছে এবং সে তার অ্যাজ আ আর্টিস্ট হিসেবে কোনো দিন সে খ্যাতি পায়নি। তো সে আর্টিস্ট হিসেবে খ্যাতি পাওয়ার জন্য সে একটা প্লে করছে, মানে নাটক করছে, থিয়েটার সে ফর্ম করেছে, এবং সেখান থেকে সে একটা ভালো থিয়েটার করে অ্যাজ আ আর্টিস্ট হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। সে কিন্তু পুরো ট্রাই করছে, কিন্তু একটা থিয়েটার ক্রিটিক আছে তাকে বারবার ডাউন করছে, ছোট করছে। এবং থিয়েটার ক্রিটিক আর ওই আর্টিস্টের মধ্যে ওই কিটেনের মধ্যে একটা সিন আছে দেখবেন পাবের মধ্যে, ওইখানে কিটেন বলবে ওই থিয়েটার ক্রিটিকটাকে, ইউ আর নাথিং, তুমি কিচ্ছু ভাবোই না, আমি আমার সব কিছু দিয়ে থিয়েটারের জন্য লড়ছি, তুমি জাস্ট লেভেল খোঁজো, তোমার কাছে এটা কিছু না। একটা ফুল তুলে বলবে, তুমি জাস্ট লেভেল খোঁজো, এটা কি এই লেভেল, ওটা কি ওই লেভেল। এই সুচরিতা দিয়ে গিয়েও কিন্তু এই ধরনের ক্রিটিক যে লেভেল খোঁজে, কোনো জিনিস তার মানে তার ক্রিয়েটিভ কিছু আমি আজ পর্যন্ত নতুনত্ব দেখতে পেলাম না। প্রথম দেখলে খুব ভালো লাগতো যে এত লেভেলের নাম করছে, কিন্তু ওই ওভারওয়েলমিং যে ব্যাপারটা সেটা কাটার পর আপনি বুঝতে পারবেন যে সুচরিতা ত্যাগী ইজ এ বায়াসড ক্রিটিক। আমার তো কখনোই রিসেন্ট টাইমে যে সুচরিতা ত্যাগীকে মানে আনবায়াসড জায়গাতে রিভিউ করছে কখনোই মনে হয়নি। সুচরিতা ত্যাগীর থেকে আমার মনে হয় ট্রায়েড অ্যান্ড রিভিউজ প্রোডাকশনের আমার রিভিউ অনেক ভালো লাগে, যে আমি খুব সুন্দর রিভিউ করে যদি এখানে দেখতে চান। এমন ক্রিটিক্স আমার দরকার নেই যে সিনেমার তত্ত্বকে নিয়ে ভাবে না, সে যে সিনেমার জিস্টটাকে নিয়ে ভাবে, সিনেমার ভেতর মেসেজটাকে নিয়ে ভাবে। সিনেমা ইজ নট মানে মোরাল সায়েন্স ক্লাস, সিনেমা ইজ বিয়ন্ড দ্যাট, আর্ট ফর্ম ইজ বিয়ন্ড দ্যাট। তাহলে নিউডিটি কোনো আর্ট হতো না, নিউডিটি তো আর্ট। মাইকেল অ্যাঞ্জেলো বা অত বড় বড় স্কাল্পচার আর্টিস্ট কখনোই নিউড আর্ট বানাতো না, কারণ ওটা তো বাচ্চাদের মনে একটা ক্ষতি ফেলবে। তো এই ধরনের যে মানে আইডিয়া, যে মোরাল পলিসিং যে ক্লাস, সেই জিনিসটা সেই চোখ দিয়ে আর্টকে আমার মনে হয় দেখা উচিত নয়, এবং আমি কখনো দেখি না এবং আমার মনে হয় ধ্রুব রাঠিকে এর পর থেকে এই ধরনের যেখানে তো তার একবারই জ্ঞান নেই বা যেটা সে বোঝে না সেটা নিয়ে কথা না বলাই ভালো। সে পুরো জিনিসটা নিয়ে গেছে একটা অন্য দিকেতে, যার সাথে সিনেমার কোনো রিলেশন নেই। সে কখনোই এই ধরনের মাটার বা 140 Days in Sodom বা ওই সালো ওই সিনেমাটাকে ডিফাইন করতে পারবে না, কখনোই সে এডিপাস রেক্স সিনেমাকে ডিফাইন করতে পারবে না তার এই তত্ত্ব থ্রুতে। স্টিল ওগুলো সিনেমা, ওগুলো তৈরি হয়েছে এবং ওইগুলো ডিফাইন করেছে ডিফারেন্ট পাথ অফ সিনেমা। তো এই ছিল আমার ভিডিও। আর আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার বলে আমার আরও রাগ ধরেছে যে ধ্রুব রাঠির মধ্যে লজিক্যাল পার্সন কেন এত ইললজিক্যাল কথা বলে গেল, এটা স্ট্রম্যান ফ্যালাসি। কথাগুলো ইললজিক্যাল নাই, মানে ও যে প্রথমে স্ট্যাটিস্টিক্সগুলো দিয়েছে সেগুলো ঠিক সবসময় ও দিয়ে থাকে। প্রবলেম হচ্ছে সে স্ট্রম্যান ফ্যালাসি, এটা ভুল লজিকটাকে অন্যদিকে ডাইভার্ট করছে একটা সিনেমাকে জাস্টিফাই করার জন্য, তার ভিউ পয়েন্টকে জাস্টিফাই করার জন্য। এবং আমার মনে হয়েছে আমার কথা বলা উচিত ছিল, কারণ তার মতো লজিক্যাল লোকও যদি ভুল বলতে পারে, যে কোনো লোক ভুল বলতে পারে। তো পৃথিবীতে কোনো মানুষেরই এন্টাইটেলমেন্ট নিয়ে কথা বলবেন না। সে যতই আগে ঠিক বলে থাকুক, সে যদি ভুল বলে তার মুখের ওপরে বলে দেবেন যে সে ভুল বলছে। সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার কলেজে প্রফেসর হতে পারে, সেটা প্রাইম মিনিস্টার হতে পারে, সেটা সুপ্রিম কোর্টে জাজ হতে পারে। আপনার যখনই লজিক্যাল মাইন্ডে মনে হবে যে কেউ একজন ভুল ভ্রান্তি দিচ্ছে, কোনো একটা গুরু আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তার আগে হয়তো সে 100টা ঠিক কথা বলেছে, 101 নম্বরে যদি ভুল বলে
সেটা ভুল, সেটা ঠিক হয়ে যায় না। এই ছিল আমার কিছু জিনিস বলার, যেগুলো সে নাকচ করে দিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর যদি কিছু বলার থাকে সেটা কমেন্টে জানিয়ে। থ্যাংক ইউ।